আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভয়েস কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? ভয়েসটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে জি ক্লিয়ার। রবিউল ইসলাম, সৈয়দ মামুন, শারমিন শিলা, সাইম হোসেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভয়েস ক্লিয়ার। আজকের লেকচারটা একটু ডিফিকাল্ট এ কারণে বলা হয় যে এই টপিকে আসলে আমরা ফোনটা সাইলেন্সে রাখতে হবে। আচ্ছা, এই টপিকটা নিয়ে আসলে আমাদের সেভাবে পড়াশোনা করা হয় না, বা নামটাই কেমন যেন একটু বিদঘুটে বিদঘুটে লাগে। ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, ঠিক আছে, মনে হয় যে এটা খুব জটিল কোনো কিছু। বাট সত্যি কথা বলতে গেলে যে টপিকটা আসলে এতটা জটিল আবার না। আশা করি আমরা এই টপিকটা আজকে ক্লাসে ঠিকঠাক মতো স্টাডি করে আয়ত্ত করতে পারবো। আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে একটা মিনি টেস্ট দিব। এই মিনি টেস্টের মধ্যে যে কয়েকটা প্রশ্ন থাকবে, এক্সকিউজ মি, ইমার্জেন্সি ফোন।
আচ্ছা, আমরা সবাই একটু খেয়াল করব যে আমাদের আজকে ক্লাসের শুরুতেই আমরা ছোট্ট একটা মিনি টেস্টে যাচ্ছি। যখনই কোনো একটা টপিক আমরা স্টাডি করি, আমাদের ১ম কাজ হচ্ছে ওই টপিক থেকে এখন পর্যন্ত প্রশ্নগুলো কেমন ছিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো স্টাডি করা, এটাই হচ্ছে উদ্দেশ্য আরকি। উম তো যাই হোক, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে প্রশ্নগুলা। এই, আপনার হাতে সময় হচ্ছে ১ মিনিট। সময় হচ্ছে ১ মিনিট। সে ১ মিনিটে এতগুলো প্রশ্ন অ্যান্সার করাটা সো ডিফিকাল্ট। সময় একটু বাড়িয়ে নেন। আমরা ২ মিনিট সময় নেব। ২ মিনিটে আমরা ৫ টা প্রশ্ন সঠিকভাবে উত্তর করার চেষ্টা করব। দুই মিনিটে ৫ টা প্রশ্ন সঠিকভাবে উত্তর করার চেষ্টা করব।
আচ্ছা, এখানে হঠাৎ করে নো ইন্টারনেট শো করছিল। আমি দেখলাম যে আপনার লাইভ ভিডিও সাসপেন্ডেড হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাতে হবে। ভয়েস কি শুনতে পাচ্ছেন? এখন কি সবকিছু ঠিকঠাক কিনা একটু জানান। আমাকে কি দেখতে পাচ্ছেন কিনা? ইয়েস, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকের ক্লাস থেকে আমি বলেছিলাম যে একটা মিনি টেস্ট নিব। তো আপনারা সবাই স্ক্রিনটা খেয়াল করেন। আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার 5টা প্রশ্ন রয়েছে। যেটা পারেন, যেটা বোঝেন, সঠিক উত্তরটা একটু সিলেক্ট করবেন। আপনাকে যে আপনার অ্যাকুরেট অ্যান্সার করতে হবে এমন কোনো কথা নাই, বাট সঠিক উত্তরটা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাতে হবে। Question number 1, strike while the iron is hot is an example of dash. 38 BCS এর মধ্যে এসেছিল। 37 এ আসছে দিস ইজ দ্য বুক আই লস্ট। এখানে লস্টটা কি? হি ran with great speed. with great speed কেমন টাইপের ফ্রেজ? 40তম BCS এ এসেছে। হি worked with all sincerity. with all sincerity কেমন টাইপের ফ্রেজ? 37 BCS এ এসেছে। তো আমরা একটা বিষয় বোধহয় টের পাচ্ছি যে আপনার একদম সাম্প্রতিক যে বিসিএস গুলা যেমন 37, 38, 40, ঠিক আছে, যেহেতু আপনার এই টপিক থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে, তো আমরা আশা করি যে আমাদের আপকামিং যে প্রিলি, হয়তো আপকামিং প্রিলিতেও আপনার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো এই দিকটা মাথায় রেখে আমরা বুঝতেই পারছি যে টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী আমরা এটাকে স্টাডি করবো। তো দেখা যাক আপনারা এখানে অ্যান্সার কি করছেন। ঠিক আছে, এখানে অনেকে অলরেডি অ্যান্সার করা শুরু করেছেন। নুসরাত জাহান উনি দিয়েছেন 1-এর 3। আচ্ছা, এটা বলেছেন অ্যান্সার। আচ্ছা, তারপর 2-এর 3 বলেছেন, 3-এর 2, 4 4 কত বললেন? 4-এর 4। আচ্ছা, 5-এর 3 এটা। আচ্ছা, যাক, বুঝতে পেরেছি। এখানে অনেকেই রেসপন্স করেছেন। আহনাফ খান উনি রেসপন্স করেছেন, সামিয়া ইফরান সোনিয়া ধন্যবাদ, মোফাজ্জেল মিয়া, রাসেল আশরাফ, ইরফান সাইদ, মারিয়ম সালমা কাকুলি, মুক্তাদির আহমেদ, আমেনা বিপাশা, জুয়েল ইসলাম। যাই হোক, আপনারা অনেকে রেসপন্স করছেন। আমি আপনাদের উত্তরগুলো দেখছি, আপনাদের রিপ্লাই গুলো আমি দেখছি। তো এগুলার কোনটার অ্যান্সার কি সেটা আমরা ক্লাসের পরে জানবো, এখনই না। ঠিক আছে, খাতা কলম বের করবেন সবাই। খাতার উপরে একটু বড় করে একটু হেডিং দিবেন। আমাদের আজকের ক্লাস টপিক আজকে হচ্ছে আপনার লেকচার নাম্বার 7। ঠিক আছে, এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ phrases and clauses। আসলে এই দুটো কিন্তু আপনার ডিফারেন্ট টপিক। যেমন ফ্রেজ আইডেন্টিফিকেশন এটা একটা টপিক, ক্লজ আইডেন্টিফিকেশন এটা একটা টপিক। যদিও দুটো টপিকে আপনার 7 নম্বর লেকচারের আওতাভুক্ত করা হয়েছে, কারণ হতে পারে যে আপনার দুটো টপিকের আইডেন্টিফিকেশনটা হচ্ছে আপনার অনেকটা একই রকম, তো সেই জন্য হয়তো দুটোকে একসাথে করা হয়েছে। তো সেন্টেন্স স্ট্রাকচার শিরোনামে আমরা আজকে ক্লজের আইডেন্টিফিকেশন একই সাথে ফ্রেজের আইডেন্টিফিকেশন এই দুটো বিষয় একটু বুঝে নেওয়ার ট্রাই করব।
তো এই পর্যায়ে আমরা একটা স্লাইডের হেল্প নিব। সেন্টেন্স স্ট্রাকচার, আচ্ছা ফাইন, ওকে, রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনারা স্ক্রিনে স্লাইডের কপি কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে স্লাইডের কপি কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সবাই? ইয়েস, দেখা যাচ্ছে। তো শুরুতেই সেন্টেন্স বলতে আসলে আমরা বুঝিটা কি? সেন্টেন্স পাশাপাশি কয়েকটা শব্দ সাবজেক্ট বা অবজেক্ট বসলে আসলে সেটা বাক্য হয় না। সেন্টেন্স বা বাক্য হওয়ার জন্য অবশ্যই ওই বাক্যের কিন্তু একটা সেন্স থাকাটা জরুরি। সেন্টেন্সের যদি কোনো সেন্স না থাকে, ধরেন আমি যদি বলি যে আমি বঙ্গোপসাগর দিয়ে ডিনার করি, আমি পাহাড় দিয়ে ভাত খাই, আমি মাটি দিয়ে পানি খাই, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার হাস্যকর দেখায়, কোনো সেন্স হয় না, বাক্যগুলোর কোনো যোগ্যতা হয় না। তার মানে সেন্টেন্স হতে হলে অবশ্যই সাবজেক্ট ভার্বের মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে, বাক্যটাকে অর্থপূর্ণ হতে হবে। সেন্টেন্সকে তার গঠন বৈশিষ্ট্যের দিক থেকে বিবেচনা করে আমরা 3 ভাগে ভাগ করি, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। সাধারণত সিম্পল বাক্যগুলোতে আপনার ভার্ব থাকে একটা করে, কমপ্লেক্স বা কম্পাউন্ডে ভার্ব থাকবে 2টো করে। আমরা স্ক্রিনের মধ্যে ফ্রেজ এবং ক্লজ দুটো হেডিং দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথমে যেটা লেখা আছে যে তোমার অন ফ্রাইডে মর্নিং, মানে শুক্রবার সকালে। এখন আমি যদি বলি যে আপনার শুক্রবার সকালে কি হয়েছিল, শুক্রবার সকালে কার সাথে হয়েছিল, কেন হয়েছিল, একটু চিন্তা করে দেখেন যে শুক্রবার সকালে কি হয়েছিল, কেন হয়েছিল, কার সাথে হয়েছিল, আপনি কি কোনো উত্তর পাচ্ছেন? শুক্রবার সকালে কিছু একটা হয়েছিল আমি বুঝতে পারছি, বাট কি হয়েছিল আমি পরিপূর্ণভাবে কিন্তু জানতে পারতেছি না। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অন ফ্রাইডে মর্নিং, একটা শব্দ, দুটো শব্দ, 3টি শব্দ, মানে এখানে 3টা ওয়ার্ড আছে, দেখছেন? অন, ফ্রাইডে এবং মর্নিং, 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ড, পাশাপাশি 3টা ওয়ার্ড কোনো একটা ঘটনা সম্পর্কে আপনাকে আংশিক ধারণা দিচ্ছে, আপনাকে পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছে না। যেই শব্দ সমষ্টি কোনো ঘটনা সম্পর্কে আপনাকে আংশিক ধারণা দেয়, আপনাকে পূর্ণাঙ্গ কোনো ধারণা দেয় না, সেই শব্দ সমষ্টিকে আমরা বলবো ফ্রেজ। এখন এই ফ্রেজটাকেই আমরা যদি আপনার সাবজেক্ট ভার্বের সাথে যোগ করি, যেমন দেখেন এই যেখানে লেখা আছে যে রানা ল্যান্ডেড ইন ঢাকা অন ফ্রাইডে মর্নিং। রানা ঢাকাতে ল্যান্ড করেছিল, কখন করেছিল? ফ্রাইডে মর্নিং, অন ফ্রাইডে মর্নিং সে ল্যান্ড করেছিল। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে কে করেছে? রানা। কি করেছে? ল্যান্ড করেছে। কোথায় ল্যান্ড করেছে? ঢাকায় করেছে। কখন করেছে? অন ফ্রাইডে মর্নিং করেছে। তার মানে শব্দ সমষ্টি আপনাকে পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছে। যেই শব্দ সমষ্টি পূর্ণাঙ্গ ধারণা দিবে তাকে আমরা বলবো ক্লজ। ফ্রেজ এবং ক্লজের মধ্যে স্পষ্টতই আপনার একটা পার্থক্য এখানে দৃশ্যমান। সেটা হচ্ছে আমরা ক্লজের মধ্যে দেখেন যে সাবজেক্টও আছে, ভার্বও আছে। রানা হচ্ছে সাবজেক্ট আর ল্যান্ড হচ্ছে ভার্ব। কিন্তু খেয়াল করেন ক্লজের মধ্যে কিন্তু আপনার কোনো সাবজেক্ট ভার্ব নাই, জাস্ট কয়েকটা শব্দ সমষ্টি, মানে ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই, জাস্ট কয়েকটা শব্দ সমষ্টি পাশাপাশি বসেছে। তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্সই হচ্ছে যে ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, তারা কোনো কিছু সম্পর্কে আংশিক ধারণা দেবে, পূর্ণাঙ্গ ধারণা দেবে না। আর ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকবে এবং তারা অবশ্যই কোনো একটা ঘটনা সম্পর্কে আপনাকে পরিপূর্ণ একটা ধারণা দিবে। টাইপস অফ ক্লজ।
আমরা যদিও এখানে লিখেছে যে আপনার দুই ধরনের ক্লসের অস্তিত্ব রয়েছে, বাট আরো এক প্রকার ক্লস পাওয়া যায় যেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লস বলি। কিন্তু আসলে বিসিএস প্রিলির প্রশ্নের ট্র্যাক যদি আমরা আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে কোঅর্ডিনেটিং ক্লস, এটা জাস্ট আমাদেরকে জেনে রাখার জন্য আমি হয়তো এক লাইনে আপনাকে বলে দিব। কিন্তু মূলত আপনাদেরকে যেটা করতে হবে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে দুটো প্রিন্সিপাল ক্লস এবং সাবঅর্ডিনেট ক্লস, এর মধ্যে আরো ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লসেস। আমরা যে ক্লসকে আইডেন্টিফাই করা বলি, তো যেমন দেখেন এই যে এখানে লেখা আছে যে টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লস। সাবঅর্ডিনেট ক্লসকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, যার মধ্যে আপনারা একটা দেখতে পাচ্ছেন এই যে নাউন ক্লস, যে দেখেন নাউন ক্লস। এরপর দেখেন 2 নম্বরে আছে অ্যাডজেক্টিভ ক্লস, আর 3 নম্বর দেখেন লেখা আছে অ্যাডভার্ব ক্লস। খেয়াল করছেন, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আচ্ছা, টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লস, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে আমরা আজকে ক্লাসের মধ্যে এই নাউন ক্লস কি, অ্যাডজেক্টিভ ক্লস কি, অ্যাডভার্বিয়াল ক্লস কি, এই বিষয়গুলো আজকে ক্লাসে আমাদেরকে একটু পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, এখানের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে তমাল তালুকদার, সেন্টেন্স এবং ক্লসের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? মজার বিষয় কি জানেন? ক্লস এটাকে বাংলা করলে হয় বাক্যাংশ, আর সেন্টেন্সকে যদি বাংলা করেন তাহলে এর অর্থ হচ্ছে বাক্য। তার মানে সেন্টেন্স, যাহাই সেন্টেন্স তাহাই কিন্তু ক্লস। বাট দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যদি পুরো একটা বাক্য কমপ্লেক্স স্ট্রাকচারে থাকে, তাহলে ওই বাক্যের মধ্যে কানেক্টর থেকে যেটা শুরু হবে আর কানেক্টর ছাড়া যেটা থাকবে, এগুলাকে এই কানেক্টরের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লসকে আবার ডিভাইড করে ফেলি। যেমন এটা খুব চমৎকার একটা প্রশ্ন, যেমন আমরা যদি এটাকে একটু ভালো করে বুঝে নিতে চাই, তাহলে আমার মনে হয় কনসেপ্টের ক্লিয়ারেন্সের জন্য আমরা একটু খেয়াল করি। যেমন ধরেন আমি যদি আপনার এভাবে লিখি যে আই নো হিম, আমি তাকে চিনি। খুব মন দিয়ে খেয়াল করবেন, আমি লিখলাম আই নো হিম, আমি তাকে চিনি। তার মানে এটা একটা সেন্টেন্স, এবং যেহেতু একটা মাত্র ভার্ব আছে, অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপর আমি লিখলাম সাকিব ইজ এ গুড প্লেয়ার। দেখেন এটাও কিন্তু একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানেও আপনার যেহেতু একটা মাত্র ভার্ব, তার মানে এটাও একটা সিম্পল সেন্টেন্স। তো দেখেন আই নো হিম, এই সেন্টেন্সটা কিন্তু আপনার স্বাধীন একটা অর্থ প্রকাশ করছে। আবার সাকিব ইজ এ গুড প্লেয়ার, এটাও কিন্তু একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে। এখন আমি যদি আপনার সিম্পল সেন্টেন্স না দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেই, যেমন ধরুন আমি এভাবে লিখলাম যে আই নো দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার। অথবা আমি এভাবে লিখলাম দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু মি। আচ্ছা, দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু মি। এখন আমরা সবাই একটু খেয়াল করব, যেমন দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু মি, যে এটা, আর এটা হচ্ছে আই নো দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার। এই সেন্টেন্সটার দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু আপনার দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইস। যেহেতু এখানে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইস, তার মানে বোঝাই যাচ্ছে এটা কমপ্লেক্স বাক্য, এটা সিম্পল বাক্য না। একইভাবে 2 নম্বর সেন্টেন্সটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানের মধ্যেও দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে ইস, আবার এখানের মধ্যে ভার্বটা হচ্ছে ইস, তার মানে দুটো ভার্বে দুটোই হচ্ছে ইস, তার মানে বোঝাই যাচ্ছে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর একের অধিক ফাইনিট ভার্ব হলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এখন আপনি এটাকে দুই ভাগে ভাগ করবেন। এর মধ্যে একটা ভার্বকে আপনি দেখেন এই যে কানেক্টর থেকে স্টার্ট হয়েছে দ্যাট, এই যে খেয়াল করে দেখেন এই যে দ্যাট, এটা হচ্ছে একটা কানেক্টর। দ্যাট থেকে শেষ পর্যন্ত যে অংশটা,
এটাকে আমরা একটা ক্লজ বলবো, যেটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। আবার দ্যাট ছাড়া যে অংশটা, এই যে আই নো, এটাকেও আমরা একটা ক্লজ বলবো, এবং এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখন আমি যদি আপনাকে বলি, বলেন দেখি আপনার এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, বা সাবঅর্ডিনেট ক্লজ কোথা থেকে শুরু হয়, তখন আপনি বলবেন কানেক্টর থেকে যে অংশটা শুরু হয়, এই যে কানেক্টর, কানেক্টর থেকে যে অংশটা শুরু হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, কানেক্টর থেকে যেটা শুরু হবে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর কানেক্টর ছাড়া যেটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে বুঝতেই পারতেছেন, এই পুরোটাই যদি একটা বাক্য হয়, এই পুরোটাই যদি আপনার একটা বাক্য হয়, এই বাক্যের একটা অংশ, একটা অংশ হচ্ছে আপনার আই নো, এটা হচ্ছে একটা অংশ, অংশ মানে হচ্ছে ক্লজ। আবার দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার, এটাও তো একটা অংশ, আর অংশ মানেই হচ্ছে ক্লজ। তার মানে যিনি প্রশ্ন করেছেন যে ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, কোনো ডিফারেন্সই নাই, যাহাই সেন্টেন্স তাহাই ক্লজ, বাট দুটোর মধ্যে তফাৎ শুধু একটাই, পুরোটাকে আমরা একসাথে বলবো সেন্টেন্স, এই পুরোটাকে আমরা একসাথে বলবো এটা সেন্টেন্স। যেমন আই নো দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার, পুরোটা একসাথে মিলে হচ্ছে বাক্য। আর যদি আপনি এটাকে ভেঙে ফেলেন, যেমন কানেক্টর থেকে যে অংশটা আছে এটা একটা বাক্যাংশ, মানে এটা একটা ক্লজ, আবার কানেক্টর ছাড়া যেটা, এটাও একটা বাক্যাংশ, এটাও একটা ক্লজ। এবং নাম যদি আমি নামকরণ করি, তাহলে কানেক্টর যুক্ত অংশটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর কানেক্টর ছাড়া অংশ এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এখন আমাদের বিসিএস প্রিলির যে সিলেবাসটা, সিলেবাসটা হচ্ছে আপনার এই সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন আপনারা বলেন দেখি যে এই যে পরের বাক্যটা, এই যে পরের বাক্যটা, এই পরের বাক্যটার মধ্যে আমাকে বলতে পারবেন যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, কেউ কি বলতে পারবেন? একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। দেখেন, বুঝতে পারতেছেন এটা কি খুব কঠিন মনে হচ্ছে? একটু কমেন্ট করতে হবে আমাকে যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। ভেরি গুড, এতক্ষণ পরে একজন লিখেছেন জুয়েল, জুয়েল ইসলাম, দ্যাট সাকিব ইজ এ গুড প্লেয়ার। প্রদীপ বিশ্বাস দ্যাট থেকে, নাজবুল হোসেন দ্যাট থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একজন লিখেছেন নোন টু বি, নো এটা না, কিন্তু এটা না। আবার অনেকে লিখতেছেন নোন টু মি, নো 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 নো। খেয়াল করবেন, কানেক্টর থেকে যে অংশটা, এই যে কানেক্টর যুক্ত যে বাক্যাংশ, আমি আবারও বলছি, কানেক্টর যুক্ত বাক্যাংশই হচ্ছে সাবঅর্ডিনেট। এখন কানেক্টর যুক্ত বাক্যাংশ এটা বাক্যের শুরুর দিকে থাকতে পারে, যেমন এখানে বাক্যের শুরুর দিকে রয়েছে, তাই না? আবার কানেক্টর যুক্ত বাক্যাংশ বাক্যের শেষেও থাকতে পারে, যেমন দেখেন এখানে কিন্তু বাক্যের মানে পরে রয়েছে, মানে শেষে রয়েছে। তার মানে কানেক্টর যুক্ত বাক্যাংশ কোন অংশে আছে, বাক্যের প্রথম অংশে আছে নাকি বাক্যের শেষের অংশে আছে, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটা যেখানেই থাকুক না কেন, আপনাকে সবসময় বলতে হবে কানেক্টর থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। আর এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা আবার তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি, যার মধ্যে একটা হচ্ছে আপনার নাউন ক্লজ, সেকেন্ড অ্যাডজেক্টিভ ক্লজ, থার্ড অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা সবাই একটু খেয়াল করব যে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আই রিপিট, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই এখন নাউন ক্লজ, হোয়াট ডাজ মিন বাই নাউন ক্লজ? ঠিক আছে, এখন নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্ব ক্লজ কি, এটাই তো আমাদের আজকের ক্লাসের মেইন টপিক, তাই তো? তো আসেন আমরা এখন এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এটা যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আমাকে বলতে পারবেন যে আপনারা যেটাকে নাউন ক্লজ বলতেছেন, এই যে নাউন ক্লজ, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নাউন ক্লজ এটা কেমন টাইপের ক্লজ, আপনি উত্তরে কি বলবেন? নাউন ক্লজ এটা কেমন টাইপের ক্লজ, আপনি উত্তরে কি বলবেন? দেখা যাক আপনারা কতটুকু বুঝতেছেন। মাকসুদা বৃষ্টি,
আমার প্রশ্নটা আপনি বোধহয় ধরতে পারেন নাই। আমি বলেছি যে নাউন ক্লজ কেমন টাইপের ক্লজ। থ্যাংক ইউ ভেরি মাচ আসাদুর রহমান আকাশ। আকাশ, আপনি সঠিকভাবে লিখেছেন। নাউন ক্লজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আসাদুর রহমান আকাশ খুব চমৎকার ভাবে উনি লিখেছেন নাউন ক্লজ ওয়ান টাইপ অফ সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে আসেন আমরা এখন নাউন ক্লজ আইডেন্টিফিকেশনে চলে যাই। স্টপ শেয়ারিং করে দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে আপনার এই নাউন ক্লজটাকে নিয়ে আসেন আমরা নাউন ক্লজটাকে একটু আইডেন্টিফাই করি, ঠিক আছে? তো আমি শুরুতেই আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা জানি যে একটা সেন্টেন্সের নাউন কোথায় কোথায় বসতে পারে। একটা সেন্টেন্সের নাউন কোথায় বসে কি মনে হয়? সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, তাই না? তো একটা সেন্টেন্সের নাউন যেখানে যেখানে বসে, মজার বিষয় হচ্ছে নাউন ক্লজও ওই একই জায়গায় বসতে পারে। যেখানে নাউন বসবে সেখানে নাউন ক্লজও বসতে পারে। তো সেটার জন্য আমরা এই যে 6 পজিশন, আচ্ছা আমরা সবাই একটু খেয়াল করব যে এই দেখেন এখানের মধ্যে আমরা প্রথম যে সেন্টেন্সটা এখানে লেখা আছে যে স্যামস জোকস আর ভেরি ফানি। আমরা সবাই দেখতে পাচ্ছি কি লেখা আছে যে স্যামস জোকস আর ভেরি ফানি। খেয়াল করছেন? আচ্ছা, এটা সিম্পল একটা সেন্টেন্স মাত্র। এই সেন্টেন্সে এটা সিম্পল সেন্টেন্স এই কারণে যে একটা করে ভার্ব আছে। খেয়াল করছেন? এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব। কিন্তু এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? আচ্ছা, এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বের করেন। দেখেন, আমরা যদি এই সেন্টেন্সটার দিকে একটু তাকাই, যেমন এখানে লেখা আছে যে স্যামস জোকস আর ভেরি ফানি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আর হচ্ছে আপনার ভার্ব, ভার্বের আগে যেটা থাকে সেটাই হচ্ছে আপনার সাবজেক্ট, তাই তো? আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে স্যামস জোকস এটা হচ্ছে সাবজেক্ট। এখন আপনি একটু চিন্তা করেন যে আমি সাবজেক্ট হিসেবে মূলত আমরা কাদেরকে ইউজ করি? সাবজেক্ট হিসেবে আমরা মূলত নাউনকে ইউজ করি বা নাউন ফ্রেজকে ইউজ করি। তো এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা নাউন ফ্রেজ রয়েছে যে স্যামস জোকস, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তাই না? তো এর ঠিক নিচেরটা আপনি একটু খেয়াল করবেন। এর ঠিক নিচে রয়েছে, এর ঠিক নিচে লেখা রয়েছে হোয়াট স্যাম সেইস ইজ ভেরি ফানি। তো বুঝতে পারতেছেন এই যে হোয়াট স্যাম সেইস এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা আপনার এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা বলেন দেখি? ইজ ভেরি ফানি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসেবে বসেছে। তার মানে আমরা যদি দেখি যে হোয়াট স্যাম সেইস এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে ইজ ভেরি ফানি এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে ইজ, তাই না? এই ইজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব। আর আপনি বুঝতেই পারতেছেন ভার্বের আগে এই পুরো অংশটায় এখানে একটা সাবজেক্ট থাকার কথা ছিল, বাট সেই সাবজেক্টটাকে সরিয়ে দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্টের কাজ করতেছে। এরকম ভাবে যে ক্লজগুলো সাবজেক্টের কাজ করে তাদেরকে আমরা বলবো সাবজেক্টিভ পজিশনে নাউন ক্লজ। ঠিক একইভাবে 2 নম্বর সেন্টেন্সটা, এই লাস্টের সেন্টেন্সটার দিকে খেয়াল করেন যে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি। তো এখানের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা আন্ডারলাইন করা আছে, এই যে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, যেটা আন্ডারলাইন করা আছে এটাই সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যে অংশটা ইজ নোন টু মি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
আপনারা খেয়াল করেন প্রিন্সিপাল ক্লসের ভার্ব দেয়া আছে ইজ নোন, এই যে ইজ হচ্ছে প্রিন্সিপাল ক্লসের ভার্ব, তাই না? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লসের ভার্ব। তো এই ভার্বের আগে থাকার কথা ছিল একটা সাবজেক্ট, কিন্তু সেই সাবজেক্টকে সরিয়ে দিয়ে সাবজেক্টের জায়গাটা দখল করে বসে আছে কে দেখেন, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্টের জায়গাটা দখল করে বসে সাবজেক্টের কাজ করতেছে। তো এভাবে সাবজেক্টের কাজ যেই ক্লজটা করবে সেই ক্লজটাকে আমরা বলবো সাবজেক্টিভ পজিশনে নাউন ক্লজ। কারণ আমরা সবাই জানি সাবজেক্টের কাজ তো নাউনই করে, নাউন ছাড়া অন্য কেউ সাবজেক্টের কাজ করতে পারবে না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে অবজেক্টিভ পজিশনে নাউন ক্লজ। আচ্ছা, এখানের মধ্যে আপনারা আমাকে একটু এবার কমেন্ট বক্সে খুব চিন্তা করে জানাবেন যে দা হচ্ছে ম্যান, সরি, দা ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, টোল্ড এটা হচ্ছে ভার্ব, আস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দা অ্যাড্রেসটা কি? আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছেন, তাহলে এখানে দা অ্যাড্রেস এই অংশটা কি? একটু আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আচ্ছা, এখানের মধ্যে অনেকে বলতেছেন যে আপনার সাউন্ড নাই, এটা ঠিক না, আমি মিউট করে রেখেছি আর কি। তো যাই হোক, এখানে লিখতেছেন যে আপনার এক্সটেনশন, অনেকে লিখতেছে কমপ্লিমেন্ট। চিন্তা করছেন আপনাদের বেসিকের কি অবস্থা? আচ্ছা দেখেন, বেসিকের অবস্থা খুবই খুবই বাজে। 41তম বিসিএস প্রিলি, আপনারা তো অনেক দিন ধরে পড়াশোনা করছেন। দ্য অ্যাড্রেস এটাকে কিভাবে আপনারা এক্সটেনশন বলেন সেটা আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন দেখেন, কনসেপ্ট অফ অবজেক্ট, কনসেপ্ট অফ অবজেক্ট, একটা তথ্য মাথায় রাখবেন। কোন একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে যে আসে সে তো অবশ্যই কে হয় বলেন দেখি? নাউন হয় না? নাউন বা প্রোনাউন। যেমন আমি যদি বলি যে আই নো সাকিব, আমি সাকিবকে চিনি, তাহলে আপনারাই বলেন যে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাকিব হিসেবে যে বসছে এটা তো অবজেক্ট, এবং অবশ্যই এটা কিন্তু আপনার একটা নাউন। তো এই অবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ থাকে এবং সে যদি অবজেক্টের কাজ করে তাহলে ডেফিনেটলি সে নাউন ক্লজ হবে। আচ্ছা, এখন এই অবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হয় কিসের মাধ্যমে? মনে রাখবেন, এই যে নো ভার্বটা দেখতে পাচ্ছেন, এই নো ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, আবারও বলছি, নো ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর হিসেবে যাকে পাবেন সেই কিন্তু আপনার নাউন হবে। আমি আবারও বলছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে আপনি যাকে পাবেন সেই হচ্ছে অবজেক্ট বা সেই হচ্ছে নাউন। তারপরে অবজেক্ট বের করার জন্য অবশ্যই ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দ্বারা। তো আমি এখানের মধ্যে কাকে দ্বারা প্রশ্ন করে সাকিব পেয়েছি, তাই তো? আচ্ছা, এখন কিছু সেন্টেন্স আছে যাদের আসলে অবজেক্ট একটা না, অবজেক্ট দুটো করে থাকে। যেমন ধরেন আমি যদি এভাবে লিখি যে ফাদার, মানে বাবা আমাকে গাড়ি কিনে দিলেন, আমি যদি আপনার সেভাবে লিখি যে ফাদার গেভ মি আ কার,
খেয়াল করে দেখেন কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে ফাদার গেভ মি আ কার। খেয়াল করছেন? এখন এই সেন্টেন্সে আপনি গেভ কে প্রশ্ন করেন যে বাবা কিনে দিলেন, কাকে কিনে দিলেন? আমাকে কিনে দিলেন, এই যে মি। বাবা আমাকে কি কিনে দিলেন? কার কিনে দিলেন, এই যে এ কার। কাকে দ্বারা প্রশ্ন করে আপনি যেটা পাবেন এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করে আপনি যেটা পাবেন এটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। তার মানে ডেফিনেটলি এখানের মধ্যে দুটোই কিন্তু অবজেক্ট, একটা হচ্ছে কাকে প্রশ্নের উত্তরে এসেছে আর একটা কি দ্বারা প্রশ্ন করে উত্তরে এসেছে। তো মনে রাখবেন যে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করে আপনি যাই পাবেন তাই যেহেতু অবজেক্ট, এবং তারাই কিন্তু অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। তো ঠিক একইভাবে আমরা যে প্রবলেমটার মধ্যে ছিলাম আর কি, আমরা একটু চলে যাচ্ছি আমাদের স্লাইডের মধ্যে। এই যে দেখেন, এই স্লাইডের মধ্যে আপনি যদি এখন একে প্রশ্ন করেন, দেখেন আপনি যদি প্রশ্ন করেন দ্য ম্যান টোল্ড আস, মানে লোকটা আমাদেরকে বলেছিল। আপনি ম্যানকে প্রশ্ন করেন, লোকটা কাদেরকে বলেছিল? কাকে বলেছিল? আমাদেরকে বলেছিল। লোকটা আমাদেরকে কি বলেছিল? দ্য অ্যাড্রেস বলেছিল। তার মানে কাকে দ্বারা প্রশ্ন করে আপনি অবজেক্ট পেয়েছেন, কি দ্বারা প্রশ্ন করেও আপনি অবজেক্ট পেয়েছেন, এবং দুটোই কিন্তু নাউন হতে হবে। কখনোই এদেরকে ব্যক্তিবাচক আর বস্তুবাচক বলতে যাবেন না প্লিজ। এই যে একজন এখানের মধ্যে কমেন্ট করছেন যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক, আল্লাহর ওয়াস্তে ব্যক্তিবাচক বা বস্তুবাচক, অবজেক্ট কখনো ব্যক্তিবাচক হয় না, অবজেক্ট কখনো বস্তুবাচক হয় না। কারণ মনে রাখবেন অবজেক্ট বের করতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। কি দ্বারা প্রশ্ন করে আপনি ব্যক্তি বস্তু দুটাই পেতে পারেন, কাকে দ্বারা প্রশ্ন করেও আপনি ব্যক্তি বস্তু দুটোই পেতে পারেন। তো এই কারণে মানে ইংরেজি গ্রামারে ব্যক্তিবাচক বস্তুবাচক বলে কোনো শব্দ নাই, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবেন এটা ডিরেক্ট অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাবেন এটা হচ্ছে মানে সরি, কাকে দ্বারা প্রশ্ন করলে পাবেন ইনডিরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করলে পাবেন ডিরেক্ট অবজেক্ট, তাই তো? তো যাই হোক, এখন আপনি যদি কোনো একটা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করে সাবঅর্ডিনেট ক্লজটাকে উত্তর হিসেবে পান, তাহলে অবশ্যই সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো যে সেটা নাউন ক্লজ, মানে অবজেক্টিভ পজিশনে নাউন ক্লজ। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্য ম্যান টোল্ড আস, মানে লোকটা আমাদেরকে বলেছিল। আপনি প্রশ্ন করেন তো লোকটা আমাদেরকে কি বলেছিল? লোকটা আমাদেরকে বলেছিল ওয়ার হি লিভড, সে কোথায় বাস করে। এই যে ওয়ার হি লিভড, সে কোথায় বাস করে। খেয়াল করছেন? তার মানে ডেফিনেটলি এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এই যে ওয়ার হি লিভড, এটা যেহেতু কি দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে তার মানে 100% এটা অবজেক্টিভ পজিশনে নাউন ক্লজ। একইভাবে এই যে এটা আই নো হোয়ার হি লিভস, আপনি এখানে নো কে প্রশ্ন করেন যে আই নো, আমি জানি। প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আপনি প্রশ্ন করেন তো যে আমি কি জানি, আমি কি জানি। উত্তরে আসে আমি জানি যে সে কোথায় বাস করে। তার মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আপনি কি দ্বারা প্রশ্ন করলে আপনি সাবঅর্ডিনেট ক্লজটাকে উত্তর হিসেবে পাচ্ছেন, তাহলে শতভাগ নিশ্চিত থাকেন যে এটা অবশ্যই নাউন ক্লজ। আচ্ছা, এখন আপনাদের জন্য একটা পরীক্ষা। বলেন দেখি আপনার এই যে এখানে যে আন্ডারলাইন করা অংশটা ওয়াই আই ওয়াজ লেট, এটা কি আসলে নাউন ক্লজ নাকি নাউন ক্লজ না? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আমি তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি নাউন ক্লজ। আচ্ছা, আমি আমার মোবাইলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, মোবাইল ভাইকে আমি একটু রিকোয়েস্ট করবো যদি ক্লাসগুলো আপনার জুমে কন্ডাক্ট করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। আচ্ছা দেখেন, এখানের মধ্যে লেখা আছে যে হি আস্কড মি। আচ্ছা, এখানে সবাই লিখেছে নাউন ক্লজ, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। প্রশ্ন করা তো সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল? সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওয়াই আই ওয়াজ লেট, যে কেন আমি দেরি করে এসেছিলাম, তাই তো? তো কি দ্বারা প্রশ্ন করে আপনি এই অংশটাকে উত্তর হিসেবে পেয়েছেন, তার মানে অবশ্যই এটা অবজেক্ট পজিশনে নাউন ক্লজ।
সবসময় মাথায় রাখবেন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাবেন সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। আচ্ছা, তাহলে আমরা নাউন ক্লজের আমরা দুই একটা পজিশন দেখলাম। আচ্ছা, আরেকটা পজিশন আপনাকে একটু দেখাই। আপনারা সবাই হয়তো জানেন যে ভার্বে সরি প্রিপোজিশনের পরে যদি আপনার একটা মাত্র শব্দ থাকে বা ফ্রেজ থাকে, তাহলে সেটা কি হয়? নাউন হয় না? তো এখন প্রিপোজিশনের পরে যদি কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, স্বাভাবিকভাবেই সেটাও তো নাউন ক্লজই হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আই ওয়াজন্ট আস্কড বাউট দ্য পার্টি। দেখেন প্রথমে এই যে বাউট, এই বাউট এর পরে আপনি একটা নাউন পেয়েছেন দ্য পার্টি, তাই তো? তো ঠিক একইভাবে এখানেও অ্যাবাউট এর পরে আপনি কিন্তু কোনো নাউন না, পুরো একটা ক্লজ পাইছেন। এই যে কানেক্টর, আমরা জানি কানেক্টর থেকেই তো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। তার মানে এই কানেক্টর যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা যেহেতু আপনার একটা প্রিপোজিশনের পরে বসেছে, তার মানে আপনি নিশ্চিত থাকেন যে এটা প্রিপোজিশনের পরে একটা মাত্র ক্লজ থাকলে যেমন নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে যেমন নাউন হয়, ঠিক একইভাবে প্রিপোজিশনের পরে একটা ক্লজ থাকলে সেটা নাউন ক্লজই হবে। তো ঠিক একইভাবে আপনারা এই সেন্টেন্সটা দেখেন, দেখি কি লেখা আছে যে লিসেন টু হোয়াট আই সে। লিসেন টু হোয়াট আই সে। তো আমাকে একটু বলবেন যে এখানের মধ্যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা হোয়াট আই সে, এটা কেমন জাতীয় ক্লজ? এটা কি আসলে কি নাউন ক্লজ? লিসেন টু হোয়াট আই সে, একটু কমেন্ট করেন দেখি। কিভাবে স্ক্রিনটা পুরো কালো দেখাচ্ছে। আচ্ছা, লিসেন টু হোয়াট আই সে। আচ্ছা, এটা নিশ্চিত থাকবেন যে আপনার এটা হচ্ছে আপনার অবজেক্ট পজিশনে নাউন ক্লজ। আচ্ছা, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। দেখেন এই যে টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি আপনার একটা মাত্র শব্দ থাকে তাহলে অবশ্যই সেটা নাউন। প্রিপোজিশনের পরে যদি আপনার একটা ক্লজ থাকে তাহলে সেই ক্লজটাকে আমরা বলবো এটা নাউন ক্লজ। তার মানে হোয়াট আই সে শতভাগ নিশ্চিত আমরা যে এটা নাউন ক্লজ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। এটা লাগবে না। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। আচ্ছা, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে আপনার নাউন ক্লজ সেন্টেন্সে কিসের কাজ করে? নাউন ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে, তাই না? একটা সেন্টেন্সে নাউন ক্লজ কিসের কাজ করবে? সেন্টেন্সে নাউন ক্লজ নাউনের কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঠিক একইভাবে আমি যদি বলি যে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে কিসের কাজ করবে, তাহলে একইভাবে আপনাদেরকে উত্তর দিতে হবে যে বাক্যে অ্যাডজেক্টিভের যেই কাজ, অ্যাডজেক্টিভ ক্লজেরও কিন্তু একই কাজ। তো সেটার জন্য আমরা একটু খেয়াল করব সেন্টেন্স। এই যে দেখেন, আমি যদি আপনার এভাবে লিখি, দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ ডক্টর। দ্য ম্যান হু ড্রোভ মাই কার ওয়াজ এ ডক্টর। দ্য ম্যান who was the president of our club stole the bag. আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলবেন এক নম্বর বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর দুই নম্বর বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আমাকে প্রথম বাক্যটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলতে পারেন? এই সেন্টেন্সটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ একটু কমেন্ট বক্সে জানাতে হবে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে এই কানেক্টর থেকে যে অংশটা, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? আচ্ছা, দুই নম্বর বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই যে কানেক্টর থেকে যেটা শুরু হবে আর কি, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, মানে পরবর্তী ভার্বের আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। রাইট, রাইট।
এখন আপনারা সবাই একটু দেখেন যে এক নম্বর যে বাক্যটা এই বাক্যটার মধ্যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ হু ড্রোভ মাই কার, এটা কিন্তু আপনার এই যে ম্যান নামক একটা নাউনের পাশে বসে এই নাউনটাকে মডিফাই করলো। ম্যানের পাশে বসে ম্যানটাকে কি করেছে? মডিফাই করেছে, তাই না? আচ্ছা, মডিফাই যদি করে, নাউনের পাশে বসে যেই শব্দ নাউনকে মডিফাই করবে সেই তো অ্যাডজেক্টিভ হবে। যেহেতু হু ড্রোভ মাই কার ম্যানের পাশে বসে ম্যানকে মডিফাই করেছে, তাহলে এটাও কিন্তু আপনার অ্যাডজেক্টিভ ক্লজই হবে, তাই তো স্বাভাবিক। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, বলেন দেখি এটা কেমন টাইপের ক্লজ? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এখানের মধ্যে লিখতেছেন খাদিজা আক্তার, উনি লিখেছেন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ খাদিজা লিখেছেন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটা দেখলে যে কেউই মনে করবে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বাট মজার বিষয় হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। প্রথম বাক্যের মধ্যে হু যুক্ত যে অংশটা এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু দ্বিতীয় বাক্যের মধ্যে হু যুক্ত যে অংশটা এটা হচ্ছে আপনার নাউন ক্লজ। এখন আপনাদের কাছে একটু অবাক লাগতেছে যে কিরে ভাই, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, এটা ভালো করেই বুঝছেন, কিন্তু এটা আবার নাউন ক্লজ হয় কি করে? ঠিক আছে, এই যে পরের যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, এটা আপনার নাউন ক্লজ কি করে হয়? তাই তো, এই প্রশ্নটাই অনেকে মনে মনে করছেন। তার কারণটা হচ্ছে একটা ক্লজকে অ্যাডজেক্টিভ হতে হলে এই ক্লজটাকে অবশ্যই নাউনকে মডিফাই করতে হবে। মডিফাই করা এবং আইডেন্টিফাই করা দুটো কিন্তু সেম না। মডিফাই মানে হচ্ছে যে আপনি কোনো একটা নাউনের অবস্থা বর্ণনা করবেন, দোষ কিংবা গুণ বর্ণনা করবেন। অবস্থা, দোষ, গুণ। আমরা অনেকে জানি না যে মডিফাই বলতে আসলে বোঝাইটা কি। মডিফাই মানেই হচ্ছে আমি আপনার কোন একটা অবস্থা জানাচ্ছি, আপনি ভালো আছেন না খারাপ আছেন, আপনি ধনী না দরিদ্র, আপনি কি সুস্থ নাকি আপনি দুঃখী, এই এই সম্পর্কে জানানোই হচ্ছে আপনার অবস্থা বর্ণনা করা, কিংবা আপনার কোন একটা কর্মকাণ্ড বর্ণনা করা, আপনার একটা অ্যাকশন বর্ণনা করা, একটা অ্যাক্টিভিটিস বোঝানো। যে কোনো অ্যাকশন কিংবা অ্যাক্টিভিটিস কিংবা কর্মকাণ্ড বা অবস্থা অথবা দোষ গুণ, এরাই হচ্ছে আপনার মডিফায়ার। কিন্তু আমি যদি আপনাকে সিম্পলি পরিচয় প্রদান করে দেই, তাহলে সেটা কিন্তু আমি আপনাকে মডিফাই করছি না, বরঞ্চ আপনাকে আইডেন্টিফাই করছি। যেমন আয়নার সামনে যদি আমি দাঁড়াই, আয়নার সামনে আমি দাঁড়ালে কিন্তু আমাকেই দেখতে পাবো। তাহলে আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমি যে আয়নার সামনে আমাকে দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমার একটা প্রতিরূপ। তার মানে সেখানে আমাকে আইডেন্টিফাই করা হচ্ছে, আইডেন্টিফাই। কিন্তু আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে কিন্তু আমি দেখবো না যে আমি গাড়ি চালাচ্ছি। আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ গাড়ি চালানোটা আমার একটা সেপারেট অ্যাক্টিভিটিস, একটা অ্যাকশন, একটা কর্মকাণ্ড। ওটা হচ্ছে মডিফায়ার। তো মনে রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউনটাকে মডিফাই করে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে আপনি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ বলবেন। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউনটাকে শুধু আইডেন্টিফাই করে, মানে একটা পরিচয় প্রদান করে, তাহলে সেটাকে আপনি নাউন ক্লজ বলবেন। কারণ এ জাতীয় ক্লজগুলা যারা আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু অনেকটা কেস ইন অ্যাপোজিশন বলা যায় বা অ্যাপোজিটিভ বলা যায়। যেমন এখানের মধ্যে একজন এখানের মধ্যে লিখেছেন, আমি হারিয়ে ফেলেছি, হ্যাঁ, স্টোইক মেহতাব, উনি লিখেছেন অ্যাপোজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ মেহতাব, ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন। আচ্ছা, তো তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে নাউনের পাশে কোন একটা সাবঅর্ডিনেট ক্লজ বসা মানেই কিন্তু এই না যে সে এই নাউনটাকে মডিফাই করতেছে। একটা একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা নাউনের পাশে বসছে, এর মানে কিন্তু এই না যে এই ক্লজটা নাউনটাকে মডিফাই করতেছে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মডিফাই, এর মানে কিন্তু মডিফাই না, এটা আইডেন্টিফাই করতেছে। তার মানে নাউনের পাশে যদি কোনো ক্লজ বসে, তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ক্লজটা নাউনটাকে মডিফাই করছে নাকি আইডেন্টিফাই করছে, এটা একটু বুঝে নিতে হবে। যদি আপনি বুঝে ফেলেন যে এটা আইডেন্টিফাই করছে, তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ। আর যদি সেটা মডিফাই করছে, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ
অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু স্ক্রিন নিয়ে যাব, স্লাইডে নিয়ে যাব। এই যে দেখেন, আমরা সবাই স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফিকেশন এটা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের চাইতে অনেক সহজ। আসলে সবগুলোই সহজ, খালি একটু অর্থ জানতে হবে। ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যদি আপনি বাক্যের অর্থ ঠিকঠাক মতো না বুঝেন, তাহলে সেটাকে তো আর আসলে আইডেন্টিফিকেশন অফ ক্লজেস বলা যায় না বা ঠিকও হবে না। তো দেখেন, আমরা এখানের মধ্যে বলছি যে আপনার নাউন ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ সেন্টেন্সে অ্যাডভার্বেরই কাজ করবে। তো অ্যাডভার্বের কাজ মানে আমরা জানি যে আপনার কোনো একটা ভার্বকে, কোনো একটা বাক্যের ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা যদি আমরা প্রশ্ন করি, তাহলে উত্তরে আমরা যেটা পাবো সেটাই তো অ্যাডভার্ব। এটা তো ডেফিনেটলি আপনারা নিশ্চিতভাবেই জানবেন। দেখেন, অ্যাডভার্ব ক্লজ এটা বের করার জন্য কোনো একটা সেন্টেন্সের ভার্বকে আপনি প্রশ্ন করবেন কিভাবে, কোথায়, কখন, কেন। আচ্ছা, বাক্যের ভার্বকে যদি আপনি এই 4টা প্রশ্ন করেন, কিভাবে, কোথায়, কখন, কেন, তাহলে এটার উত্তরে আপনি যেটাই পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব হবে। যেমন ধরেন, আমি একটা সেন্টেন্স যদি আপনার এইভাবে লিখি যে ধরেন আমি লিখলাম যে সেলিম often goes to Italy because he loves Italian pizza. Selim often goes to Italy because he loves Italian pizza. আপনি বুঝতে পারতেছেন এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই যে বিকজ থেকে শেষ পর্যন্ত, এখানে কানেক্টর হচ্ছে বিকজ, এই যে কানেক্টর হচ্ছে বিকজ, কানেক্টর থেকে শেষ পর্যন্ত অংশটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। তাহলে আপনার কাজ হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা দেখতে পাচ্ছেন এটা কেমন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ, এটা আপনাকে একটু বের করতে হবে। তো এটা বের করার জন্য আপনি এই গোসকে প্রশ্ন করবেন কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা। দেখেন, সেলিম অফেন গোস টু ইটালি, সেলিম প্রায় ইটালিতে যায়। সেলিম ইটালিতে কিভাবে যায়, সেলিম ইটালিতে কখন যায়, সেলিম ইটালিতে কোথায় যায়, সেলিম ইটালিতে কেন যায়। তাহলে কিভাবে, কোথায়, কখন, কেন, এই 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তরে যদি আপনি সাবঅর্ডিনেট ক্লজটাকে পান, তাহলে আপনি নিশ্চিত থাকবেন এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। কিভাবে, কোথায়, কখন, কেন, এই 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তরে যদি আপনি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে পান, তাহলে নিশ্চিত থাকবেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি কেন দ্বারা প্রশ্ন করা হয় যে সেলিম কেন ইটালিতে যায়, কেন, ওয়াই, ইটালিতে কেন যায়, কারণ সে ইটালিয়ান পিজা পছন্দ করে বা ভালোবাসে। শুধু পিজার জন্য আপনার ইটালি চলে যাচ্ছে, চিন্তা করছেন? আচ্ছা, তো আমরা আবার একটু স্লাইডে একটু রিটার্ন করি। তো দেখেন, এভাবে আমি আপনাকে এখন কিছু ফিক্সড অ্যাডভার্বিয়াল ক্লজ দেখাচ্ছি। এটা খুবই সহজ আর কি, অ্যাডভার্বিয়াল ক্লজ বের করা খুবই সহজ। এই দেখেন, এখানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি লেখা আছে। লেখা আছে যে বিফোর, আফটার, ওয়েন ইত্যাদি। যেমন এখানে আপনি যদি প্রশ্ন করেন ওয়েন আই ওয়াজ 25 আই ওয়েন্ট টু আই স্কুল, আপনি এখানে ওয়েন্ট কে প্রশ্ন করেন যে আমরা কখন স্কুলে যেতাম, যখন আমার বয়স 25 বছর ছিল তখন আমি স্কুলে যেতাম। তার মানে ওয়েন আই ওয়াজ 25 এটা কখন প্রশ্নের উত্তরে আসতেছে, তার মানে অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর দেখেন, ইউ মে গো, তুমি যেতে পারো, তুমি কোথায় যেতে পারো, তুমি কোথায় যেতে পারো, যেখানে তোমার ভাল লাগে সেখানে যেতে পারো, ওয়ের এভার ইউ লাইক। এই যে ওয়ের এভার ইউ লাইক এটা কিন্তু আপনার কোথায় প্রশ্নের উত্তরে আসতেছে, তার মানে এটাও কিন্তু আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা তো আমি একটু আগে বললাম কেন প্রশ্নের উত্তরে পাওয়া গেছে। তারপর এটা কিভাবে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই শো ইউ, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, কাজটা কিভাবে করবা, কাজটা কিভাবে করবা, অ্যাজ আই শো ইউ, যেভাবে আমি তোমাকে দেখাই, কাজটা করো যেভাবে আমি তোমাকে দেখাই। তার মানে কিভাবে দ্বারা প্রশ্ন করে আপনি কিন্তু এটাকে উত্তর হিসেবে পাচ্ছেন, তার মানে অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এটা ফিক্সড, এই যে অল দো, মনে রাখবেন অল দো থাকা মানেই হচ্ছে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে এই ক্ষেত্রে আপনার নো ওয়ে,
আপনি এটাকে কোনোভাবেই অ্যাডজেক্টিভ বা নাউন ক্লজ বলতে পারবেন না। অলদো দো থাকা মানেই হচ্ছে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্স, এরা সবাই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ ইফ, আনলেস, প্রোভাইডেড এই জাতীয় যে কন্ডিশনাল বাক্যগুলো আছে, যে এরা কিন্তু সবসময় আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটাও আপনার মাথায় ঢুকে গেল যে কন্ডিশন থাকা মানেই হচ্ছে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কম্পারিজনের মধ্যে বা কম্পারেটিভ সেন্টেন্সের দেন থেকে যে ক্লজটা থাকে, যে দেন থেকে যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তার মানে এই যে দেন আই থট, নিশ্চিত থাকবেন এই দেন আই থট অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে কম্পারেটিভ দেনের পর থেকে যেটা থাকে আর কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্যাট, সো দ্যাট যুক্ত বাক্যের দ্যাট যুক্ত যে ক্লজটা এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্যাট যুক্ত বাক্যের দ্যাট যুক্ত যে ক্লজটা এটা অবশ্যই 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 অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখন আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমরা মোটামুটি ভাবে আপনার আইডেন্টিফিকেশন অফ ক্লজ এর ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে যেভাবে আপনি ক্লজ গুলাকে আইডেন্টিফাই করছেন, যে আমরা জানি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এর মধ্যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তিনটা ক্লজের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আমরা জানি যে নাউন ক্লজ বাক্যে নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্ব ক্লজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে। তো আমরা এটাও দেখেছি যে নাউন ক্লজ বাক্যে কিভাবে নাউন ক্লজ হয়, কোন কোন পজিশনে বসলে সেটা নাউন ক্লজ হয়। অ্যাডজেক্টিভ ক্লজ কখন অ্যাডজেক্টিভ ক্লজই হবে, আবার কখন অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফায়ার এবং মডিফায়ার এই বিষয়টা তো অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করাটা খুবই সহজ, যেহেতু কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটাকে উত্তর হিসেবে পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এই সকলের বাইরে এখন যদি আপনাকে আমি বলি যে ফ্রেজ আইডেন্টিফাই করেন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একেবারেই সহজ। ঠিক যেভাবে আপনি নাউন ক্লজ আইডেন্টিফাই করেছেন একইভাবে আপনি নাউন ফ্রেজও আইডেন্টিফাই করতে পারেন। শুধু পার্থক্য একটাই, ক্লজের মধ্যে কানেক্টর থাকতেছে, সাবজেক্ট থাকতেছে, ভার্ব থাকতেছে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো কানেক্টর, সাবজেক্ট, ভার্ব থাকবে না। জাস্ট কিছু পাশাপাশি শব্দগুচ্ছ নাউনের কাজ করবে, কিংবা অ্যাডজেক্টিভের কাজ করবে, কিংবা অ্যাডভার্বের কাজ করবে। তো এখন আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা মিনি টেস্ট দিয়েছিলাম, ঠিক আছে? মিনি টেস্ট, অর্থাৎ বিসিএস প্রিলিতে এই টপিক থেকে আপনার বিগত বছরে যে প্রশ্নগুলো ছিল, তো সেই প্রশ্নগুলোকে সরাসরি আমি কপি পেস্ট করে দিয়েছি, এবং আমি জানতে চেয়েছিলাম যে আসলে আপনারা কোনটার উত্তর কি বলবেন আর কি। তো দেখা যাক, অনেকেই তখন সঠিক উত্তরই বলেছিলেন। তারপরে আমি আবারও দেখাই দিচ্ছি একটু। এখন দেখেন আপনার কিন্তু এটা পড়তে, বুঝতে, জানতে কিন্তু যথেষ্ট সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন দেখেন এই দেখেন আমাদের 38তম বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট। তো আপনারা আমাকে একটু বলবেন যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, একটু কমেন্ট বক্সে জানান দেখি যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। কমেন্ট বক্সে আমাকে একটু জানাতে হবে যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। কি পড়ালাম আজকে ক্লাসে, কি পড়িয়েছি সেটার উপর ভিত্তি করে বলবেন সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। 1 নাম্বার। আচ্ছা, ও থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার, ওকে গুড। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আপনারা লিখেছেন যে ওয়াইল দ্য আয়রন ইজ ওয়াইল। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ওয়াইল থেকে যে অংশটা, ওয়াইল যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এটাকে মার্ক করলাম, এই যে ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কেমন টাইপের ক্লজ। তো আমি দেখতেই পাচ্ছি এটা কেমন টাইপের ক্লজ, আপনাকে একটু বের করতে হবে। এখানে মেইন ভার্ব কোনটা দেখেন তো, মেইন ভার্ব হচ্ছে আপনার এই যে স্ট্রাইক, তার মানে এই ভার্বটাই হচ্ছে আপনার একটা ক্লজ। কারণ আপনারা জানেন যে ইম্পারেটিভ বাক্যে একটা ভার্ব দিয়ে কিন্তু বাক্য হতে পারে, যেমন গো নিজে কিন্তু একটা স্বতন্ত্র মিনিং প্রকাশ করে, শাট আপ একটা মিনিং প্রকাশ করে, তাই না? তার মানে স্ট্রাইক এটাও কিন্তু একটা মিনিং প্রকাশ করে, যে আঘাত করো, অর্থাৎ ইম্পারেটিভ বাক্য।
তো এটাকে যদি আপনি প্রশ্ন করেন যে স্ট্রাইকে প্রশ্ন করেন যে কখন আঘাত করবা, কখন দ্বারা যদি আপনি প্রশ্ন করেন তাহলে উত্তর হিসেবে আসে যখন দ্য আয়রন ইজ হট, আয়রন যখন হট থাকে তখন আঘাত করবা। তার মানে ভার্বকে যদি আপনি কখন দ্বারা প্রশ্ন করেন তখন কিন্তু আপনি এই যে এই অংশটাকে উত্তর হিসেবে পাচ্ছেন। এই কারণে 100% নিশ্চিত থাকেন যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু আপনি যদি আপনার স্ট্রাইককে কি দ্বারা প্রশ্ন করেন, যেমন কি আঘাত করবা, প্রশ্ন করেন তো স্ট্রাইক আঘাত করো, কি আঘাত করো, আপনি কি এটাকে উত্তর হিসেবে পাচ্ছেন? কি দ্বারা প্রশ্ন করে কি আপনি উত্তর পাচ্ছেন? কি দ্বারা প্রশ্ন করে যেহেতু আপনি উত্তর পাচ্ছেন না, তাহলে অবশ্যই এটা নাউন ক্লজ না। নাউন ক্লজ হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হবে। বুঝছেন নিশ্চয় বিষয়টা? আচ্ছা, 2 নম্বর সেন্টেন্স, দিস ইজ দ্য বুক আই লস্ট। মনে রাখবেন এখানে কিন্তু আপনার কানেক্টরটা উজ্জ অবস্থায় আছে, এই যে দ্যাট, এই দ্যাট কানেক্টরটা এখানে উজ্জ অবস্থায় আছে। যখন আপনি দেখবেন যে আপনার মানে কোন একটা সেন্টেন্সে কানেক্টর নাই, আপনি নিশ্চিত থাকবেন এখানে কানেক্টর হিসেবে কিন্তু দ্যাট ছিল, যেটা উজ্জ অবস্থায় আছে। মনে রাখবেন দ্যাট যদি বাক্যের অবজেক্টিভ পজিশনে থাকে তাহলে দ্যাটকে রাখাও যায়, দ্যাটকে বাদও দেওয়া যায়। বুঝা গেছে? তার মানে দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, একইভাবে আপনি বলতে পারেন দিস ইজ দ্য বুক আই লস্ট। দ্যাট থাকুক বা না থাকুক ইট ডাজন্ট ম্যাটার। তো এখন আপনি যদি চিন্তা করেন এই যে দ্যাট আই লস্ট, এই যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু আপনার একটা বই, এই যে নাউন, নাউনের পাশে বসে নাউনটাকে মডিফাই করছে। বই হারিয়ে ফেলা, এটা কিন্তু বইকে যদি আপনি আয়নার সামনে রাখেন তাহলে বই কিন্তু তার নিজেকে দেখবে, বই কিন্তু দেখবে না যে সে কিভাবে হারাই গেছে বা কে তাকে হারাইছে, এটা কিন্তু আপনার দেখবে না। তার মানে বোঝাই যাচ্ছে এখানে দ্যাট আই লস্ট এটা কিন্তু আপনার আইডেন্টিফায়ার না, এটা হচ্ছে মডিফায়ার। যেহেতু সেটা নাউনকে মডিফাই করেছে তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা 3 নাম্বার, দেখেন এই যে উইথ গ্রেট স্পিড, খেয়াল করেন তো এখানে কিন্তু আপনার কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ। এখন এটা কেমন টাইপের ফ্রেজ? আপনি এই যে ভার্বকে প্রশ্ন করেন, এই যে র্যান, এই ভার্বকে প্রশ্ন করেন হি র্যান, সে দৌড়াইছিল, সে কিভাবে দৌড়াইছিল, সে কিভাবে দৌড়িয়েছিল? উইথ গ্রেট স্পিড, সে অনেক স্পিড নিয়ে দৌড়িয়েছিল। তার মানে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাই তো অ্যাডভার্ব। যেহেতু এখানে কোনো ভার্ব নাই তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, অর্থাৎ এটা অ্যাডভার্ব ফ্রেজ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এই যে বি। একইভাবে এটা আসলে 40তম বিসিএস, তাই না? আচ্ছা 37 বিসিএস কি আসছে দেখেন, হি ওয়ার্কড, সে কাজ করেছিল, সে কিভাবে কাজ করেছিল? উইথ অল সিনসিয়ারিটি। আমি আবারও বলছি কিভাবে কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটাই পাবেন সেটাই কিন্তু আপনার অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত হবে। যদি কোনো ফ্রেজ পান তাহলে এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি কোনো ক্লজ পান তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা আর লাস্টে উই আর ওয়েটিং ফর দ্য বাস, দেখা যাক এটা আপনারা কি বলেন। 5 নম্বরের অ্যান্সারটা কি বলেন দেখি। দেখেন এটাও কিন্তু একটা ফ্রেজ, এটাও কিন্তু একটা ফ্রেজ, ফর দ্য বাস, ফর দ্য বাস কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ না। মনে রাখবেন যদি কোনো ভার্ব না থাকে, ফাইনিট ভার্ব না থাকে তাহলে কিন্তু সেটা ফ্রেজ হয়, তাই না? উই আর ওয়েটিং ফর দ্য বাস। আচ্ছা এটার সঠিক উত্তর করতে পারলেই তো বুঝবো যে না কিছু হলেও তো বোধহয় বুঝছেন। আচ্ছা আচ্ছা বলেন দেখি আপনার আচ্ছা এটা আপনারা বোধহয় গুলাই ফেলছেন, ঠিক আছে একটু চিন্তা করে বলবেন। চিন্তা করে বলতে হবে। দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার উই আর ওয়েটিং ফর দ্য বাস, এটা মূলত মূলত এটা কিন্তু আপনার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মূলত এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ আপনারা জানেন যে কিভাবে কোথায় কখন কেন, কেন দ্বারা প্রশ্ন করলে যেটা পান সেটা তো অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি যদি বলি যে তোমরা অপেক্ষা করছো, তোমরা কেন অপেক্ষা করতেছো, এই তুমি কেন অপেক্ষা করতেছো? স্যার আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। তুমি কেন অপেক্ষা করতেছো? কারণ বাস আসে নাই, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, তাই তো? তো কেন দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা কিন্তু সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আচ্ছা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে নাউন ফ্রেজ হয়। তো আপনি বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো অপশনে আপনার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কথাটা কোনো অপশনে নাই।
আপনি খেয়াল করে দেখেন এই 28তম বিসিএস এর এই প্রশ্নটা কিন্তু আপনার ত্রুটিপূর্ণ প্রশ্ন ছিল, এটা ডিফেক্টিভ কোয়েশ্চেন ছিল, এটা মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু কোনো অপশনে কিন্তু অ্যাডভার্ব কথাটা নাই। যেহেতু নাই, তাহলে আমরা দেখবো যে এটা প্রিপোজিশন থেকে শুরু হয়েছে, তাহলে 100% আপনি নিশ্চিত থাকবেন এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ মূলত বাক্যে প্রিপোজিশনের কাজ করবে। আমি আবারও বলছি, প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে প্রিপোজিশনের কাজ করে। যেমন ধরেন আমি যদি এভাবে লিখি যে মাই ফ্রেন্ড, এরকম হচ্ছে কেন, কি ব্যাপার? আচ্ছা, ধরেন আমরা যদি এভাবে লিখি যে মাই ফ্রেন্ড is my friend is on the point of death. My friend is on the point of death. আচ্ছা, my friend came to visit me. আচ্ছা, এখন আপনারা sat on the floor. আচ্ছা, my friend sat on the floor. আচ্ছা, নরমালি আপনি একটু চিন্তা করেন প্রিপোজিশনের কাজ কি। যেমন এই যে এখানে অন পেয়েছেন, এই যে এখানে অন পেয়েছেন, প্রিপোজিশনের কাজ হচ্ছে সে কোনো একটা নাউন কিংবা নাউন ফ্রেজের আগে বসে তাকে অর্থপূর্ণভাবে বাক্যে যোগ করতে সাহায্য করে। যেমন এখানে নাউন ফ্রেজ হচ্ছে দ্য ফ্লোর, ফ্লোরের আগে বসে এই ফ্লোরটাকে যোগ করতে সাহায্য করেছে। এখন আপনি যদি এই ফ্লোর এই প্রিপোজিশনটাকে বাদ দিয়ে দেন, ধরেন আমি এখানে অনটাকে বাদ দিয়ে দিলাম, এই যে ধরেন আমি অনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু কোনো মিনিং হচ্ছে না। মাই ফ্রেন্ড স্যাট দ্য ফ্লোর, এটা কোনো মিনিং হচ্ছে না। বাক্যটাকে মিনিংফুল করার জন্য একটা প্রিপোজিশন লাগে। তো এই কারণে বলা হয় যে প্রিপোজিশনের কাজই হচ্ছে সে কোনো একটা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে তাকে যোগ করতে সাহায্য করে। যদি প্রিপোজিশনকে আপনি বাদ দিয়ে দেন তাহলে সেন্টেন্সটা কিন্তু অর্থপূর্ণ হবে না। তো ঠিক একইভাবে এই জায়গাটার মধ্যেও দেখেন এই যে অন দ্য পয়েন্ট অফ, এই যে অন দ্য পয়েন্ট অফ, এটার নিচে ধরেন আমি আন্ডারলাইন করলাম। এখন আপনি যদি মনে মনে এখান থেকে অন দ্য পয়েন্ট অফ এই কথাটাকে বাদ দিয়ে দেন, ধরেন এই যে আমি বাদ দিয়ে দিলাম অন দ্য পয়েন্ট অফ, এটাকে আমি মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন সেন্টেন্সটা কোনো মিনিংফুল বাক্য হয় না। যে আমার ফ্রেন্ড হচ্ছে মৃত্যু, আমার ফ্রেন্ড মৃত্যু কি করে হয়? আমার ফ্রেন্ড কি কখনো মৃত্যু হবে? অবশ্যই না। আপনি বলতে পারেন যে আমার ফ্রেন্ড হচ্ছে মৃত, মাই ফ্রেন্ড ইজ ডেড, এটা বলা যেতে পারে যে মাই ফ্রেন্ড ইজ ডেড, এটা বলা যেতে পারে, কিন্তু আমার ফ্রেন্ড একটা মৃত্যু এটা তো বলা যেতে পারে না, সেটা তো মিনিংফুল হয় না। তো এখন এই সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্যই কিন্তু আমরা দেখেন এই যে এই শব্দ সমষ্টি একটা ফ্রেজকে রাখতে হচ্ছে, অন দ্য পয়েন্ট অফ, এটা কিন্তু ফ্রেজ, আর এই ফ্রেজটা বাক্যে প্রিপোজিশনের কাজ করতেছে। প্রিপোজিশনের কাজ করার কারণেই এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। বিষয়টা বুঝতে পেরেছেন? প্রিপোজিশনের কাজ করার কারণে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এই যে এটা হচ্ছে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটাকে যে অন, এটা শুধু প্রিপোজিশন কেন? কারণ এখানে একটা মাত্র ওয়ার্ড, একটা মাত্র শব্দ হলে সেটাকে আমরা প্রিপোজিশন বলি, আর গ্রুপ অফ ওয়ার্ড মানে একাধিক শব্দ বা শব্দ গুচ্ছ হলে তাদেরকে আমরা ফ্রেজ বলি। ঠিক আছে, তো এখানে যেহেতু একাধিক শব্দ, তো এটা একটা ফ্রেজ, আর এই ফ্রেজটা যেহেতু এই বাক্যে প্রিপোজিশনের মতো কাজ করতেছে, অতএব এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছেন বিষয়টা? তো অনেকটা এই আঙ্গিকেই আসলে আমরা মূলত দেখেন এটাকে আসলে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু বলা ঠিক না, এই যে 5 নাম্বার যে কোয়েশ্চেনটা, বাট যেহেতু এটা প্রিপোজিশন দ্বারা স্টার্ট হয়েছে, যে ফর যেহেতু প্রিপোজিশন দ্বারা স্টার্ট হয়েছে, অতএব আমরা সেফ মোডে থাকার জন্য আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। মনে রাখবেন সকল ফ্রেজই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, সকল ফ্রেজ মানে যত ফ্রেজ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা একটা তথ্য বোধহয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে একটু বুঝতে পেরেছি। আচ্ছা, এখানের মধ্যে আচ্ছা, তাহলে আপনারা কি লিখেছেন? প্রিপোজিশন শুরু হবে আর নাউন দিয়ে শেষ হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আনফ খান, আচ্ছা আপনি এটা কিসে র্যাঙ্কিং করলেন? 5 আউট অফ 5, বুঝতে পারলাম না। আচ্ছা, সবগুলাই হয়ে গেছে আপনার না? 5টার মধ্যে 5টাই হয়েছে। 5টার মধ্যে 5টাই যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রেচুলেশনস। ঠিক আছে, মানে আশা করা যায় 41তম বিসিএস এ আপনি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হতে যাচ্ছেন। আচ্ছা, ইংরেজিতে যত বেশি আপনি ভালো করবেন
প্রশ্নগুলোকে যত বেশি রপ্ত করতে পারবেন আর বুঝে শুনে যদি আপনি অ্যান্সার করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আজকে মূলত ক্লাসটা আমার, সত্যি কথা বলি, আজকে কিন্তু আমি আপনাদের ক্লাসটা নিতাম না, কারণ আমি আজকে সকাল 8টা থেকে একদম সেই বিকেল 4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি ক্লাস নিয়েছি। তারপর হচ্ছে আপনার আমার সন্ধ্যা থেকে আমার যে পার্সোনাল কিছু ব্যাচ থাকে আমি ওগুলাও ক্লাস নিতে পারি নাই, গলার মধ্যে আপনার প্রচন্ড প্রেশার। পরে যখন আপনার ওই যে মানে ওবায়দ ভাইকে যখন বললাম, তো উনি তো খুবই স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। উনি বলতেছে নো ওয়ে, ঠিক আছে ক্লাস মিস দেওয়া যাবে না, তুমি তোমার নিজের ব্যাচের ক্লাস মিস দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মার্চ ফরওয়ার্ডের ক্লাস মিস করা যাবে না, যেহেতু অলরেডি শিডিউল হয়েছে তো হয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো এই কারণে যে মানে ভাইয়া অন্তত মার্চ ফরওয়ার্ডের ক্লাসের স্কেজুলিং নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং যথেষ্ট পাংচুয়াল। তো উনি আমাকে বলেছেন যে যদি খুব বেশি ব্যথা করে তাহলে আধা ঘন্টা 40 মিনিট নিয়ে তুমি ছেড়ে দিও, কিন্তু আসলে আধা ঘন্টা 40 মিনিট তো আর টপিক শেষ করা যায় না। তো আমি তারপরেও চেষ্টা করেছি যে আপনাকে অন্তত আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লসেস এই টপিকটা আমি একটু শেষ করে দেওয়ার ট্রাই করেছি। মোটামুটি ভাবে আপনি বিসিএস লেভেলে, বিসিএস প্রিলিতে আপনার এই টপিক থেকে যতটুকু পড়লে আপনি উত্তর করতে পারতেন আমি ততটুকু কিন্তু আপনাকে আজকে ক্লাসে পড়িয়েছি। কিন্তু আপনি যদি আবার ব্যাংকের জন্য প্রস্তুতি নেন, আমি একটু সতর্ক করে দিব, ধরেন আপনি ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংক জব, বাংলাদেশ ব্যাংক অথবা সমন্বিত বা ব্যাংকার সিলেকশন কমিটির আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে ওদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধু আইডেন্টিফিকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আরো কিছু টপিক স্টাডি করতে হবে ক্লসের আন্ডারে, যেমন রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লস, এটা আপনাকে স্টাডি করতে হবে। তারপর হচ্ছে রিডিউসড ক্লসেস, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা, রিডিউসড ক্লসেস, ক্লসকে কখন রিডিউস করা হয়, ঠিক বা এটার পদ্ধতিটা কি। তারপর এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। নমিনাল দ্যাট ক্লস, এটাও ভয়াবহ গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টগুলো আপনাকে স্টাডি করতে হবে। তো আশা করি যদি আপনি ব্যাংকে পরীক্ষা দেন এই এই টপিকগুলো আপনি ব্যাংকের ক্লাসের মধ্যেই হয়তো সংশ্লিষ্ট টিচার আপনাদেরকে পড়াবেন। আর যদি বিসিএস এর জন্য প্রিলির জন্য প্রস্তুতি নেন তাহলে আজকে যতটুকু পড়েছেন মোর দেন এনাফ, এর বাইরে কিন্তু আর লাগবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও হয়তো কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।